হাই, আমি এসআর রোমানা। পাগলি এক্সপ্লেনার ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2026-এর সাউথ কোরিয়ান রোমান্টিক মেলোড্রামা, নাম পাভানে। আচ্ছা, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো এমন একটা সমাজের কথা যেখানে আপনার যোগ্যতা বা মেধা নয়, বরং আপনার চেহারা দেখেই বিচার করা হয় আপনি কতটা সম্মান পাওয়ার যোগ্য। যেখানে চেহারায় সামান্য একটু খুঁত থাকলেই আপনাকে সমাজ থেকে ছুঁড়ে ফেলতে কেউ দুবারও ভাবে না। ঠিক এমনই এক দম বন্ধ করা অন্ধকার পরিবেশে বড় হয় আমাদের এই গল্পের নায়িকা মিজং। সবাই তাকে অবহেলা করে, পদে পদে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু এই অবহেলিত সাদামাটা মেয়েটার ভেতরেই লুকিয়ে আছে এমন এক দাবানল যা তাদের পুরো সাজানো সমাজটাকে ভেতর থেকে কাঁপিয়ে দেওয়ার জন্য একাই যথেষ্ট। এই গল্পের পরতে পরতে জড়িয়ে আছে মানসিক যন্ত্রণা, লুকিয়ে থাকা কিছু কালো অধ্যায় আর মোটিভেশনাল এমন কিছু কথা যা আপনার চিন্তা ভাবনাকে পুরোপুরি নাড়িয়ে দেবে। তো চলুন কথা না বাড়িয়ে ডুব দেওয়া যাক পাভানে। মুভির শুরুতেই আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাই, আর এই রেস্টুরেন্টে একটা মেয়ে চালাই। তো মেয়েটা ঘড়ির দিকে তাকিয়ে কারোর জন্য অপেক্ষা করতেছে। ঠিক তখনই সেখানে ভীষণ হ্যান্ডসাম একটা ছেলে আসে। হাইসেন না, আপনার কাছে হ্যান্ডসাম না, বাট মেয়েটার কাছে সেই হ্যান্ডসাম। তো ছেলেটা আসতেই মেয়েটা কোনো লেট না করে সাথে সাথে তাকে খাবার খেতে দেয়। আর মজার ব্যাপার হলো ছেলেটা প্রত্যেকদিন এই রেস্টুরেন্টে আসে আর প্রতিদিন একই খাবার খায়। আজব, তাই না? তবে এর পিছনে কাহিনী তো কিছু একটা অবশ্যই আছে, চলুন সামনে গেলেই জানতে পারবেন। তো খাবার খেতে খেতে ছেলেটি কেমন জানি মুগ্ধ হয়ে মেয়েটার দিকেই চেয়ে চেয়ে দেখতে থাকে। এদের এসব কাহিনী দেখে মনে হচ্ছে এরা হয়তো একে অপরকে পছন্দ করে। তো খাওয়া দাওয়া শেষ করে ছেলেটা যখনই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে যায় তখন মেয়েটার ভীষণ মন খারাপ হয়ে যায়। কিন্তু হঠাৎ মেয়েটা খেয়াল করে আজকে ছেলেটা তাকে অনেক টাকা টিপস হিসেবে দিয়ে গেছে। ঠিক তখনই ছেলেটা আবার রেস্টুরেন্টে ফিরে আসে আর সোজা মেয়েটার কাছে এসে বলে, তুমি হয়তো ভাবো আমি তোমাকে পছন্দ করি না, কিন্তু সত্যিটা হলো আমি তোমাকে ভালোবাসি। কথাটা শুনে মেয়েটা তো রীতিমতো অবাক হয়ে যায়। সে ওর সাথে সাথে ধুপ করে বলে বসে, তুমি কি আমায় বিয়ে করবে? ছেলেটাও এক পায়ে খাড়া, সে বলে করবো। ব্যাস, এটা শুনে মেয়েটা তো খুশিতে পুরো গুলগুলা হয়ে যায়। এরপর আর কি, কোনো কথা নেই, ওদের সত্যি সত্যি বিয়েও হয়ে যায়। কিন্তু বিয়ের পর সবকিছুই কেমন জানি অদ্ভুত ভাবে বদলে যায়। ওদের দুজনের মাঝে সেই মিষ্টি ভালোবাসা যেন একদম মরেই গেছে। বর্তমানে ওদের একটা ছেলেও আছে, ছেলেটার নাম হচ্ছে গিয়ং রক। আর এই গিয়ং রকই হচ্ছে আমাদের এই গল্পের মেইন হিরো। সিন কাট হয়ে চলে আসে ছোট্ট গিয়ং রকের কাছে। তো গিয়ং রক যখনই টিভি চালু করে তখনই দেখতে পায় তার ফেমাস অ্যাক্টর বাবা পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছে। আর এই নিউজটাই এখন প্রত্যেকটা চ্যানেলে দেখাচ্ছে। এটা দেখে গিয়ং রকের মায়ের তো ভীষণ মন খারাপ হয়ে যায়। শুধু তাই নয়, নিউজে সে আরো জানতে পারে যে তার হাজবেন্ড অন্য একটা মেয়েকে বিয়ে করতে চলেছে, তাও আবার ভীষণ বড়লোক ফ্যামিলির একটা মেয়েকে। এদিকে মায়ের এমন কষ্ট আর মন খারাপ দেখে ছোট্ট গিয়ং রকের ভীষণ কষ্ট হতে থাকে। তো এভাবেই দেখতে দেখতে গিয়ং রক অনেক বড় হয়ে যায়, আর বড় হয়ে তার বাবার চেয়েও অনেক সুন্দর আর হ্যান্ডসাম হয়েছে। কিন্তু ছোটবেলার ওই ট্রমার কারণে গিয়ং রক কেমন যেন একটা ইমোশনলেস পুতুলে পরিণত হয়েছে। সে কখনো হাসে না, আবার কারোর সাথে বেশি কথাও বলে না। সিন কার্টুলে দেখিয়ে একদিন গিয়ং রক ইউটোপিয়া নামের একটা কোম্পানিতে পার্ট টাইম জব করতে আসে। আর সেখানেই সবার প্রথমে তার দেখা হয় ইয়োহান নামের একটা ছেলের সাথে। মজার ব্যাপার হলো ছেলেটার নিজে থেকেই এসে গিয়ং রকের সাথে বন্ধুত্ব করে নেয়। কাহিনী হলো গিয়ং রক ডেভিড নামের একজনের ছবি দেওয়া একটা টি শার্ট পরেছিল, আর এই ইয়োহান হচ্ছে সেই ডেভিডের অনেক বড় ফ্যান। কিন্তু এই ইয়োহানের সাথে বন্ধুত্ব করার ব্যাপারে গিয়ং রকের কোনো ইচ্ছে নেই। তো সেদিন লাঞ্চ টাইমে ইয়োহান গিয়ং রককে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে, আর সেখানে আগে থেকেই বেশ সুন্দর দেখতে 3টে মেয়ে বসেছিল। মজার ব্যাপার হলো আর এই 3টে মেয়ে সব থেকে দামি দামি ব্র্যান্ডের স্টোরে কাজ করে। তো ইয়োহান তখন টেবিল থেকে কয়েকটা ফুল নিয়ে মেয়েদের মতো করে গিয়ং রকের কানের পেছনে গুজে দেয়। এরপর সেই সুন্দর সুন্দর মেয়েদের সাথে গিয়ং রকের পরিচয় করায়। মেয়েগুলোর মাঝে একজন কাজ করে শ্যানেলে, আরেকজন এলভিতে, আরেকজন গুচিতে। কিন্তু গিয়ং রকের এদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। এরপর ইয়োহান বলে ওঠে, আজকে রাতে আমরা সবাই মিলে ক্লাবিং এ যাব। এটা শুনে গিয়ং রক বলে, আজকে রাতে আমি আসতে পারবো না। ইয়োহান তো অবাক, সে চিৎকার করে বলে, কেন? গিয়ং রক বলে, আমার বাড়িতে একটা বিড়াল আছে, ওকে গিয়ে খাওয়াতে হবে। গিয়ং রকের মুখে এমন কথা শুনে এলভিতে কাজ করে মেয়েটা তো রীতিমতো অবাক হয়ে যায়। আর এই ব্যাপারটা মেয়েটার এতটাই ভালো লেগে যায় যে সে গিয়ং রকের উপর রীতিমতো ক্রাশ খেয়ে বসে। সিন কাট হলে দেখি লাঞ্চ শেষে গিয়ং রক চুপচাপ বসে গেম খেলতেছে। ইয়োহান গিয়ং রকের কাছে এসে বলে, তোর কি কোনো সমস্যা আছে? গিয়ং রক বলে, না তো, কেন? ইয়োহান রেগে গিয়ে বলে, তাহলে তুই হাসিস না কেন, কথা বলিস না কেন, তুই এমন অদ্ভুত কেন? ব্যাস, এই কথা বলে ইয়োহান ধূপ করে গিয়ং রককে খুব জোরে একটা চড় মেরে বসে। কিন্তু এ কি, এত জোরে চড় খাওয়ার পরেও গিয়ং রক কোনো রিয়াকশনই দেখায় না। সে একদম ইমোশনলেস ভাবে বলে, আমি এখনই হাসবো যদি তুই তোর ওই স্কেটবোর্ডটা আমাকে দিস।
ইউহান অবাক হয়ে বলে আমি আমার স্কেটবোর্ড তোকে কেন দিব? গিয়ংরক বলে কারণ তুই তো বলেছিলি আমরা বন্ধু। তো এরপর আর কি গিয়ংরক স্কেটবোর্ডটা নিয়ে ওখানেই চারিদিকে ঘুরতে থাকে, আর এটা করতে গিয়ংরকের বেশ ভালোই লাগে। কিন্তু হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগতে লাগতে সে একটুর জন্য বেঁচে যায়। তখন সে ব্রেক করে পেছনে তাকাতেই দেখতে পাই সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির নাম চায়না মিজং। দেখে তো বুঝতেই পারছেন এই চায়না মিজং দেখতে কিন্তু গিয়ংরকের মতো অত সুন্দরও না বা আকর্ষণীয় না। তো মেয়েটা গিয়ংরককে দেখে কোনো সারা শব্দ বা আওয়াজ না করেই চুপচাপ ওখান থেকে চলে যায়। তো এরপর গিয়ংরক সোজা আবার ইউহানের কাছে ফিরে আসে আর এসে জিজ্ঞেস করে একটু আগে বেসমেন্টে যাকে দেখলাম ওই মেয়েটাকে? ইউহান তাচ্ছিল্য করে বলে ও আচ্ছা, তুই ওই পেতনিটার কথা বলছিস? আসলে ওকে দেখতে কেমন যেন অদ্ভুত, তো তাই সবাই ওকে পেতনি বলেই ডাকে। রাতের অন্ধকারে ওকে যেই দেখে সেই ভয়ে রীতিমতো চমকে যায়। কিন্তু মজার ব্যাপার হলো মিজংকে আমাদের গিয়ংরকের ভয় লাগেনি। সে ইউহানকে জিজ্ঞেস করে ও কি এখানে পার্ট টাইম জব করে? ইউহান বলে আরে না, ও এখানে ফুল টাইম জব করে। মেয়েটা পড়াশোনায় ভীষণ ভালো স্টুডেন্ট ছিল আর সেই জন্যই ও এই ফুল টাইম জবটা পেয়েছে। তবে আমি শিওর ওকে দেখে তুই ভীষণ ভয় পেয়েছিস। কাহিনী হলো এই কোম্পানির যত ছোটোখাটো বা ফালতু কাজ আছে যেগুলো কেউ করতে চায় না সেসব ওকে দিয়ে করানো হয়। মেয়েটা কারোর সাথে তেমন একটা কথাও বলে না, একদম বোবা পুতুলের মতো। ওকে দিয়ে যা ইচ্ছে তাই করানো যায়। যে ওকে যা করতে বলে সে কোনো প্রতিবাদ না করে চুপচাপ সেটাই করে। তো পরের দিন অফিসে লাঞ্চ করার সময় গিয়ংরকের চোখে পড়ে মিজং, আর সে খেয়াল করে অফিসের বাকি কলিগরা মিজংকে নিয়ে ইচ্ছে মতো আজে বাজে কথা বলছে। কারণ ওই যে ওকে দেখতে একটু অন্যরকম আর খারাপ। কিন্তু এই ব্যাপারটা আমাদের গিয়ংরকের বিন্দুমাত্রও ভালো লাগে না। তো সিন কাট হলে দেখি একদিন মিজং অফিসের একটা ভীষণ নোংরা জায়গা পরিষ্কার করতেছে। কাহিনী হলো এই ফালতু কাজগুলো তো অন্য কেউ করতে চায় না, তাই মিজং তো কারো মুখের উপর না বলতেও পারে না, তাই সে একাই এসব করতেছে। তো এইসব দেখে গিয়ংরক আর চুপ থাকতে পারে না, সে সোজা মিজংকে সাহায্য করার জন্য সেখানে চলে আসে। আর দূর থেকে ইউহান আবার এই পুরো ব্যাপারটা খুব ভালো করে নোটিস করে। এর পরের দিন মিজং যখন কিছু জিনিসপত্র হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নামছিল, হঠাৎ সে খুব কিউটভাবে একটা হাঁচি দিয়ে বসে, আর ধামাকা। আর এই সামান্য একটা হাসি দেখেই গিয়ংরক একদম অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে আর নিজের অজান্তেই মিষ্টি করে হাসতে শুরু করে। এই চোখের ভাষা আর হাসি দেখেই তো স্পষ্ট বোঝা যায় গিয়ংরক মিজংয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু ঠিক তখনই ইউহানও সিঁড়ি দিয়ে নামতে নামতে একদম মিজংয়ের স্টাইলে একটা হাঁচি দেয়, মানে সে আসলে গিয়ংরককে খ্যাপাচ্ছে। তো এবার আমি একটু আপনাদের খ্যাপাই, বেশি না একটি প্ল্যাটফর্ম দুর্দান্ত অফারে প্রতি স্পিনেই বোনাস দিচ্ছে। টাকা ঘুরান আর পেয়ে যান রিয়েল প্রাইজ। এখানে প্রতিদিন থাকছে আইপিএল, ক্রিকেট, ফুটবল, ভলিবল সহ সব ধরনের খেলা ও সবার চেয়ে সেরা অডস। পিন কমেন্টে থাকা প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করে উপহার সেকশনে আমার প্রচার কোড রোমান্টিক এম ইউজ করুন। এরপর ন্যূনতম 300 ডিপোজিট করলে পেয়ে যেতে পারেন 50,000 থেকে 1 লাখ পর্যন্ত বোনাস। এছাড়াও মেগা গিভওয়ে ক্যাম্পেইনে পেতে পারেন আইফোন 17 প্রো ম্যাক্স, ফ্রি ক্যাশ, বোনাস কোড, টিভি, রয়্যাল এনফিল্ড বাইক সহ আরো অনেক আকর্ষণীয় পুরস্কার। তো এভাবেই একদিন গিয়ংরক আর ইউহান বসে বসে লাল পানি খাচ্ছে। আড্ডার মাঝে হঠাৎ ইউহান জিজ্ঞেস করে আচ্ছা তুই কি ওকে পছন্দ করিস? কিন্তু গিয়ংরক কিছুতেই এই ব্যাপারটা স্বীকার করে না। সে জাস্ট এটা বলে এড়িয়ে যায়, আরে না, আমার আসলে ওর জন্য একটু খারাপ লাগে, ব্যাস এতটুকুই। তখন ইউহান বলে আমার তো মনে হয় এটাই আসলে ভালো লাগা। ও যে সবার থেকে এত কষ্ট পায় সেটা দেখে তোরও ভীষণ কষ্ট হয়। কিন্তু দেখ, তোর মতো এত সুন্দর আর হ্যান্ডসাম একটা ছেলে তো আর ওই মেয়েটার সাথে বেশি দিন প্রেম করতে পারবি না, আর তারপর শেষমেশ মেয়েটারই মন ভাঙবে। কথাটা শুনে গিয়ংরক খুব সিরিয়াস হয়ে বলে ওঠে আমি অন্তত বাকিদের মতো ওর সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারবো না। সিন কাট হলে পরের দিন দেখি গিয়ংরক পার্কিং লটে দাঁড়িয়ে ফোনে কথা বলতেছে। হঠাৎ দূরে তাকাতেই সে দেখতে পাই কয়েকটা বখাটের ছেলে মিলে মিজংকে খ্যাপাচ্ছে। এদিকে মিজংয়ের 2 হাত ভর্তি অনেকগুলো ব্যাগ, যেগুলোর ভারে বেচারি ঠিকমতো হাঁটতেও পারছে না। এসব দেখে আমাদের হিরো গিয়ংরক কি চুপ থাকতে পারে? সে সোজা চলে আসে মিজংকে হেল্প করার জন্য। কিন্তু মিজং নিজের জেদ দেখিয়ে বলে ওঠে আমার কারোর হেল্প লাগবে না। তখন গিয়ংরক মুস্কি হেসে বলে আমি খুব ভালো করেই জানি তো তুমি একা কিছুতেই সামলাতে পারবে না। তো এরপর ওরা দুজন মিলে সেই ভারী ব্যাগগুলো বয়ে বয়ে সোজা একটা স্টেডিয়ামে চলে আসে। কাহিনী হলো সেখানে একটা কনসার্ট চলছিল আর এক পিয়ানো আর্টিস্ট খুব সুন্দর করে পিয়ানো বাজাচ্ছিল, আর ওই ব্যাগগুলোর ভেতরে আসলে স্টেডিয়ামে আসা গেস্টদের জন্যই খাবার আনা হয়েছিল। তো কাজ শেষে গিয়ংরক চারিদিকে চোখ বুলিয়ে মিজংকে খুঁজতে থাকে। হঠাৎ সে দেখতে পায় এক অদ্ভুত দৃশ্য। কি মিজং ওই আর্টিস্টের পিয়ানো বাজানো দেখে দেখে নিজেই হাওয়াতে হাত ঘুরিয়ে মনের সুখে পিয়ানো বাজাচ্ছে। এটা দেখে স্পষ্ট বোঝা যায় যে পিয়ানো বাজানোর প্রতি মিজংয়ের ভীষণ শখ আর প্যাশন রয়েছে। গিয়ংরক চুপচাপ মিজংয়ের পাশে এসে দাঁড়ায় আর একদম মুগ্ধ হয়ে তাকে দেখতে থাকে। মিজং নিজের ঘুরে পিয়ানো বাজাচ্ছিল, কিন্তু হঠাৎ চোখ খুলেই পাশে গিয়ংরককে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে রীতিমতো চমকে যায়। তো এরপর কাজ শেষে ওখান থেকে যখন দুজনে মিলে একসাথে ফিরছিল তখন মিজং খুব মিষ্টি করে বলে আমাকে হেল্প করার জন্য থ্যাংক ইউ। ব্যাস এরপর
এরপরই ওরা দুজনে নিজেদের নাম বলা বলি আর খুব সুন্দর করে একে অপরের সাথে পরিচয় পর্বটা সেরে নেয়। এরপর ফেরার পুরোটা রাস্তায় গিয়ংরক মিজংয়ের সাথে ভীষণ হাসি ঠাট্টা আর অনেক অনেক গল্প করতে থাকে। মজার ব্যাপার হলো মিজংয়েরও কিন্তু ওর সাথে গল্প করতে ভীষণ ভালো লাগছিল, আর লাগবেই না বা কেন। এই গোটা দুনিয়ার সবাই তো মিজংকে দেখতে খারাপ বলে শুধু ইগনোরই করেছে, কথায় কথায় অপমান করেছে, কিন্তু আমাদের গিয়ংরক তো কখনো ওর সাথে এমন খারাপ ব্যবহার করেনি, বরং সে ওকে সম্মান করেছে, আর এটাই মিজংয়ের মন ছুঁয়ে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে ওই যে এলভি ব্র্যান্ডে কাজ করা মেয়েটা। সে এসে এক নজরে গিয়ংরকের দিকে তাকিয়ে থাকে, আর এই মেয়েটিকে দেখার সাথে সাথেই মিজং তাড়াহুড়ো করে সেখান থেকে হেঁটে পালিয়ে যায়। এরপর ওই এলভি মেয়েটাও তার বাকি দুই বান্ধবীর সাথে সেখান থেকে কেটে পড়ে। এমন সময় ইউহান সেখানে আসে, আর কোনো কথা নেই, ধ্যাম করে গিয়ংরককে একটা থাপ্পড় মেরে বসে। কাহিনী হলো নিজের কাজ ফেলে রেখে গিয়ংরক যে মিজংকে হেল্প করতে চলে এসেছিল, এটাই ইউহানের রাগের কারণ। সিন কাট হলে ওই দিন রাতের বেলা দেখি ইউহান একটা ক্লাবে এসেছে। সেখানে সে বাকি মেয়েদের সাথে ভীষণ মজার মাস্তি করতেছে, কিন্তু গিয়ংরক তো পুরোই অন্য ঘরে আছে। সেই ক্লাবের এক কোনায় একদম চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর ওর মনে শুধু মিজংয়ের কথাই ঘুরপাক খাচ্ছে। এরপর রাতে বাসায় ফিরে গিয়ংরক রেডিও চালু করে গান শুনতে থাকে। কারণ কি জানেন, ওই যে মিজং ওকে বলেছিল যে সে রেডিওতে গান শুনতে ভীষণ ভালোবাসে, আর সেই গান শুনতে শুনতে গিয়ংরক খুশিতে এতটাই পাগল হয়ে যায় যে সে একাই মনের সুখে নাচতে শুরু করে দেয়। এরপর সিন চলে আসে পরের দিন লাঞ্চ টাইমে। গিয়ংরক তার খাবার নিয়ে সোজা মিজংয়ের টেবিলে এসে হাজির হয়। কাহিনী হলো এই টেবিলে অন্য কেউ কখনো বসে না, মিজং রোজ একা একাই সেখানে বসে খায়, কিন্তু আজকে হঠাৎ গিয়ংরককে নিজের সাথে খেতে আসতে দেখে মিজং তো রীতিমতো অবাক। এরপর গিয়ংরক মিজংয়ের সাথে কথা বলার বাহানায় ইচ্ছে করেই এটা সেটা ভুলভাল প্রশ্ন করতে থাকে। আর মজার ব্যাপার হলো মিজং বিরক্ত না হয়ে সেই প্রত্যেকটা ভুলভাল প্রশ্নের ভীষণ সুন্দর করে উত্তর দিতে থাকে। এদিকে ক্যান্টিনের সবাই অবাক হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে, আর এই ব্যাপারটা দেখে মিজংয়ের ভীষণ খারাপ লাগে। সে কোনো কথা না বলে নিজের খাবারগুলো গুছিয়ে নিয়ে দুম করে ওখান থেকে উঠে চলে যায়। বেচারা গিয়ংরকের তো ভীষণ মন খারাপ হয়ে যায়। সে তো মিজংয়ের সাথে একটু গল্প করার জন্যই এসেছিল, কিন্তু সেটা আর হলো না। ওদিকে ওদের দুজনকে এইভাবে একসাথে বসে থাকতে দেখে ওই তিনটে মেয়ে ভীষণ হাসাহাসি শুরু করে দেয়। আর ওই এলভিতে কাজ করা মেয়েটা ইউহানকে ডাইরেক্ট জিজ্ঞেস করে বসে, আচ্ছা ওরা দুজন কি কাপল? তখন ইউহান একটা ধামাকাদার মিথ্যে বলে দেয়। সে বলে, আরে না, ওরা দুজনে আসলে কাজিন। ব্যাস, এটা শুনতেই এলভি মেয়েটা তো খুশিতে পুরোপুরি গুলগুলা হয়ে যায়। তার মানে কাহিনীতে দুইটা নায়িকা আসলো, জানি না মুভির আসল নায়িকা কে হবে। তো সিন কাট হলে ওই দিন রাতের বেলা দেখি ইউহান গিয়ংরককে একটা রেস্টুরেন্টে আসতে বলে। তো গিয়ংরক সেখানে এসে চুপচাপ বসেছিল। একটু পরে সেখানে মিজংও আসে, আর মিজংকে এখানে দেখে গিয়ংরক তো রীতিমতো শখ। কাহিনী হলো ইউহানই আসলে মিজংকে এখানে নিয়ে এসেছে, যাতে আমাদের গিয়ংরক আর মিজং একে অপরের আরেকটু কাছাকাছি আসতে পারে। কিন্তু গিয়ংরকের এটা ভালো লাগে না। সে ইউহানকে রেগে গিয়ে বলে, তুই ওকে এখানে কেন নিয়ে এসেছিস? তুই তো ভালো করে জানিস ও অন্য কারোর সাথে সেরকম কমফোর্টেবল ফিল করে না। তখন ইউহান ইমোশনাল হয়ে বলে ওঠে, তুই কি জানিস ওকে আমি কতটা জোর করে এখানে নিয়ে আসতে পেরেছি? দুপুরবেলা তুই যেভাবে দুঃখী মুখ করে বসেছিলি, তোর এই কষ্টটা আমার একদমই সহ্য হচ্ছিল না। তো এরপর আমরা দেখি মিজং আর গিয়ংরক একটা টেবিলে লাল পানি নিয়ে বসে পড়েছে, আর ইউহান তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। তখন গিয়ংরক মন খারাপ করে বলে, আমার না কিছু ভালো লাগছে না। মিজং অবাক হয়ে বলে, কি ভালো লাগছে না? গিয়ংরক বলে, এই যে পার্ট টাইম জব করতে। মিজং বলে, তো তুমি পার্ট টাইম জব করছো কেন? তখন গিয়ংরক তার মনের বিশাল এক স্বপ্নের কথা বলতে শুরু করে। সে বলে, আমার না আইসল্যান্ডে যাওয়ার খুব ইচ্ছে, আর ওখানে গিয়ে আমি অরোরা দেখবো। এটা আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন। ওই অরোরাটা এত এত বেশি সুন্দর যে আমার ভীষণ দেখার ইচ্ছে, কিন্তু ওখানে যেতে গেলে তো অনেক বেশি টাকার দরকার, আর সেই জন্যই আমি এই পার্ট টাইম জবটা করছি। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় আমি হয়তো আমার সময়টা শুধু শুধু নষ্ট করছি। এটা শুনে মিজং বলে, তোমার আর কি কি স্বপ্ন আছে? গিয়ংরক বলে, আমার ডান্স করতে খুব ইচ্ছে করে। আমি ছোটবেলায় ডান্স শিখেও ছিলাম, কিন্তু তারপরে ছেড়ে দিতে হয়েছিল। এমন নয় যে আমি ডান্স করে অনেক বড় লোক হতে চাইছিলাম, আমি শুধুমাত্র নিজের খুশির জন্য আবার ডান্স করতে চাই। এসব শুনে মিজং বলে, আমাদের উচিত আমাদের মন যেটা চায় আমাদেরকে সেটাই করা, আর যত বাধাই আসুক না কেন তা ছাড়া উচিত না। এমন আরো অনেক কথা বলে, যার শুনে গিয়ংরক পুরো হা করে তাকিয়ে থাকে। খুশি হয়ে গিয়ংরক বলে, আচ্ছা তোমার কি পছন্দ পিয়ানো বাজানো ছাড়া? এটা শুনতেই মিজং কেন জানি একটু স্যাড হয়ে যায় ও বলে, আমি নিজেই জানি না আমার আসলে কি পছন্দ। ঠিক তখনই এই দুজনের মাঝে ইউহান চলে আসে। এরপর ইউহান ওদের দুজনকে নিয়ে সোজা চলে যায় একটা ক্যারাওকেতে। সেখানে গিয়ে ইউহান চিৎকার করে নিজের মনের মতো গান গাইতে থাকে, কিন্তু এই রে কাম সারছে। ওর গানের গলা এতটাই বিচ্ছিরি যে গিয়ংরক আর মিজং ওদের দুজনের কারোরই সেটা ভালো লাগে না, কিন্তু কি আর করার, বাধ্য হয়ে বসে বসে সহ্য করে যায়। তো এরপর রাত হয়ে গেলে মিজংকে একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় গিয়ংরক। আর মিজং যখন বাড়ির দিকে চলে যায় তখন সে পেছনে তাকিয়ে দেখে একে গিয়ংরক এখনো সেখানেই দাঁড়িয়ে আছে, আর এটা দেখে মনে মনে মিজং কিন্তু অনেক খুশি হয়ে যায়। তো পরের দিন সকাল হতেই দেখি মিজং
মিজং খুশিতে একদম গুলগুলা হয়ে আছে, কারণ এতটা খুশি জীবনে ও আগে কোনোদিনও হয়নি। গিয়ংরকের সঙ্গে সময় কাটাতে পেরে ওর তো ভীষণ ভালো লেগেছে, আর ঠিক সেই জন্যই আজকে মিজংয়ের মনটাও অনেক অনেক বেশি ফুরফুরে। সিন কাট হয়ে চলে আসে অফিসে। মিজং বেসমেন্ট স্টোরেজে কাজ করতেছে, বিভিন্ন কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট এখানেই থাকে। তো মিজং খুব উপরের একটা সেলফ থেকে কিছুতে একটা জিনিস নামাতে পারতেছে না। ঠিক তখনই সেখানে গিয়ংরক চলে আসে আর মিজংকে হেল্প করে। মিজংয়ের কাটা হাতটা দেখে গিয়ংরক জিজ্ঞেস করে, তোমার হাতে কি হয়েছে? মিজং বলে, ওই কাজ করতে গিয়ে একটু কেটে গেছে। এমন সময় পার্কিং লট থেকে একটা কল আসে আর গিয়ংরক তাড়াহুড়ো করে সেদিকে ছুটে চলে যায়। সিন কাট হলো দেখি মিজং 4th ফ্লোরে কিছু কফি ডেলিভারি করতে যাচ্ছে, আর যাওয়ার পথে মনের অজান্তেই নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। তো মিজং যেই না দরজাটা খোলে, কি ও দেখতে পায় ওর সামনে সেই এলভি দাঁড়িয়ে আছে। মিজংকে দেখে এলভি তো রীতিমতো অবাক হয়ে যায় আর বলে, তুমি গিয়ংরকের কাজিন তাই না? এটা শুনে মিজং প্রথমে তো একটু ভেবাচাকা খেয়ে যায়, তবে পরিস্থিতি সামলাতে সে মিথ্যে করেই বলে দেয় যে হ্যাঁ। এটা শুনে এলভি তখন মিজংয়ের সঙ্গে আর কোনো খারাপ ব্যবহার না করে চুপচাপ কফিটা নিয়ে চলে যায়। এদিকে রাত হয়ে গেলে দেখি মিজং ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ির দিকে ফিরছে। ঠিক তখনই গিয়ংরক একটা ছাতা নিয়ে আসে। মিজং বলে, আমার ছাতা লাগবে না। গিয়ংরক অবাক হয়ে বলে, কিন্তু বৃষ্টির মতো তুমি ছাতা আনোনি কেন? মিজং একটু ইমোশনাল হয়ে বলে, আমি ছাতা বারবার এনেছি, কিন্তু আমার ছাতা হারিয়ে যায়, সেই জন্য আর নিয়ে আসি না। তাছাড়া মানুষের সামনাসামনি হওয়ার থেকে এই বৃষ্টির সামনাসামনি হওয়া আমার কাছে সহজ। কথাটা শুনে গিয়ংরক তো পুরো থ মেরে যায়। সে মিজংকে বোঝানোর স্বরে বলে, কিন্তু তবুও এটা তোমার করা ঠিক হচ্ছে না। তোমার কখনো এভাবে হার মানা ঠিক নয়। যেটা তোমার সেটা তো তোমারই থাকবে। যদি কেউ কোনো কারণে তোমাকে অপমান করে তাহলে মুখ বুজে সেটা কিছুতেই সহ্য করো না। গিয়ংরকের মুখে এমন কথা শুনে মিজং তো রীতিমতো অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন গিয়ংরক বলে, আমার সাথে একটা জায়গায় যাবে? সিন কাট হলে দেখি ওরা দুজনে মিলে সোজা চলে আসে একটা ক্যাসেট অ্যালবামের দোকানে। এসে তো এরা নিজের পছন্দের কোনো অ্যালবাম তন্ন তন্ন করে খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে ওমা হঠাৎ দেখা যায় দুজনের পছন্দ একদম হুবহু মিলে গেছে। ব্যাস এটা দেখে তো খুশিতে দুজনেরই যেন চোখে মুখে লাইট জ্বলতেছে। তো এমন সময় মিজং গিয়ংরককে জিজ্ঞেস করে বসে, আচ্ছা তুমি কি গিটার বাজাতে পারো? গিয়ংরক বলে, না। মিজং বলে, তুমি ডান্স খুব ভালো করতে পারো। ওই যে একদিন বেসমেন্টে আমি তোমাকে ডান্স করতে দেখেছিলাম, সেদিন কিন্তু তুমি সেই লেভেলে ডান্স করেছিলে। এটা শুনে গিয়ংরক বেচারা পুরো লজ্জায় লাল হয়ে যায়। তখন মিজং একটু সিরিয়াস হয়ে বলে, শোনো, তোমার ভিতরে যে ট্যালেন্টটা আছে না, সেটাকে কোনোভাবেই বিফলে যেতে দিও না। তো এরপর ওরা পছন্দের অ্যালবামের গানটা প্লে করে, আর কি এক রোমান্টিক দৃশ্য। সাউথ কোরিয়ান ড্রামাগুলোর আসল মজাই তো এখানে, দুজনে মিলে একসঙ্গে সেই গানের সুরে সুরে গলা মেলাতে থাকে। তো সিন কাট হলে দেখি দুজনে বাড়ি ফেরার জন্য মেট্রো স্টেশনে এসে বসে আছে। একটু পর গিয়ংরক সাহস করে মিজংকে বলেই ফেলে, আচ্ছা তোমার ফোন নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে? মিজং তখন এমন এক উত্তর দেয় যা শুনে আপনিও রীতিমতো অবাক হবেন। মিজং বলে, আসলে আমার কোনো ফোন নেই, ফোনটা ভেঙে ফেলেছি। গিয়ংরক মনে মনে ভাবে মিজং হয়তো নাম্বারটা দিতে চাচ্ছে না তাই, কিন্তু আমাদের গিয়ংরক তো কম না। সে খুব কেয়ারিং একটা ভাব নিয়ে নিজের পকেট থেকে একটা ব্যান্ডেজ বের করে মিজংয়ের দিকে এগিয়ে দেয় ও বলে, তোমার হাত কেটে গেছে না, ওটা লাগিয়ে নাও। ব্যাস মিজং তো রীতিমতো শখ। সে ভেবেই পাচ্ছে না যে তার হাতে সামান্য একটু কেটে গেছে, সেটাও গিয়ংরকের নজরে পড়েছে। মিজং তখন অবাক হয়ে জিজ্ঞেস করেই ফেলে, আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমার সাথে সবসময় এত ভালো ব্যবহার করো কেন? গিয়ংরক মুস্কি হেসে বলে, কেন, এটা কি কোনো খারাপ কাজ নাকি? মিজং কনফিউজড হয়ে বলে, আসলে আমি ঠিক বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। তখন গিয়ংরক সেই একটা রোমান্টিক ডায়লগ মারে। সে বলে, তুমি আমার সাথে ঠিক সেটাই করো যেটা আমি তোমার সাথে করি। তো পরের দিন গিয়ংরক পার্কিং লটে আপন মনে কাজ করতেছে। এমন সময় খেয়াল করে মিজং তার জন্য খুব সুন্দর সুন্দর কিছু চেরি ফল রেখে গেছে। এটা দেখি তো গিয়ংরকের খুশিতে একেবারে মন ভরে যায়। সে যখন খুব মজা করে চেরিগুলো খাচ্ছে, ঠিক তখনই ইউহান কোথা থেকে জানি দৌড়ে এসে বলে, কিরে তোরা দুজনে কি কিস করেছিস? একে অপরকে কি আই লাভ ইউ বলেছিস? গিয়ংরক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আরে ওর কাছে তো কোনো ফোনই নেই, তো বলবো কি করে? এটা শুনে ইউহান আর দেরি না করে দুম করে দুটো ওয়াকি টকি গিয়ংরকের হাতে ধরিয়ে দেয়। মানে এবার থেকে এই ওয়াকি টকি দিয়েই ও মিজংয়ের সাথে কথা বলতে পারবে। সিন কাট হয়ে মিজংয়ের কাছে আসলে দেখি সে হাতের দিকে তাকিয়ে তাকিয়ে একা একাই মুসকি মুসকি হাসতেছে। হাসবেই না বা কেন, এই ব্যান্ডেজ তো তাকে গিয়ং দিয়েছে। এমন সময় গিয়ংরক সেখানে এসে একটা টিফিন বক্স মিজংকে ফেরত দিয়ে যায়। তো মিজং টিফিন বক্সটা খুলে যখন তার ভেতরে ওয়াকি টকিটা পেয়ে যায়, তখন গিয়ংরক দূর থেকে ইশারায় বলে, 17। এটাই হচ্ছে আমাদের দুজনের চ্যানেলের নাম। মানে এই সিগন্যালে লাগালেই ওরা দুজনে একে অপরের সাথে বকবক করতে পারবে। আর এরপর থেকে যা হওয়ার তাই। এই ওয়াকি টকি দিয়ে ওরা দুজন কাজ করতে করতে সারাক্ষণ শুধু গল্প আর গল্পই করতে থাকে। একদিন দুজনে কোম্পানির রুফটপে আসে। সেখান থেকে আকাশে খুব সুন্দর একটা রংধনু দেখা যায়। আর এটা দেখে দুজনেই মহা খুশি, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। আজ দুজনকে একসাথে লিফটের মধ্যে ওই এলভি নামের মেয়েটা দেখে ফেলে। এরপর সিন ক্যান্টিনে আসলে দেখি এলভি, গুচি আর শ্যানেল নামের সেই 3 মেয়ে সাথে ইউহান, গিয়ংরক এবং মিজং সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে। কাহিনী হলো এই মেয়েগুলো তো জানে যে
মিজং হচ্ছে গিয়ংরকের কাজিন, তাই তারা মিজংকে সাথে ডেকে নিয়েছে। তো গল্পগুজবের এক পর্যায়ে সবাই গিয়ংরককে জিজ্ঞেস করে বসে, আচ্ছা তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? গিয়ংরক বলে, হ্যাঁ আমার গার্লফ্রেন্ড আছে। এরপর গিয়ংরক পুরো ফিলিংসে বলে, যখন আমি তার সাথে থাকি আমি অন্যরকম একটা সুখ অনুভব করি, যেটা আমি কারোর সাথেই পাইনি। ও সবার থেকে আলাদা, ও দেখতেও অনেক সুন্দর, হতে পারে সেটা শুধু আমার কাছেই। কথা তো আমি কম বলি, বাট তার সাথে আমার অনেক কথা বলতে মন চাই। এদিকে এসব শুনে মিজং নার্ভাস হতে থাকে, কারণ মিজং বুঝতে পারতেছে গিয়ংরক তার কথাই বলতেছে। এদিকে গিয়ংরকের এসব প্রেমের আলাপ শুনে ইউহানের টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ সে ভাবতেছে এই পাগল যদি এখন সবার সামনে মিজংয়ের নাম বলে দেয়, তাহলে তো মিজংয়ের জন্য এই অফিসে কাজ করে টিকে থাকাটাই কঠিন হয়ে পড়বে। তো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইউহান তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। এরপর কোনো কথা নেই, সোজা গিয়ে সবার সামনে দুম করে গিয়ংকে কিস করতে শুরু করে। ব্যাস, এটা দেখে ওখানে থাকা সবার সাথে সাথে মিজংও পুরো থ মেরে যায়। এদিকে ইউহান আবার বলতে থাকে, আসলে গিয়ংরক এতক্ষণ আমার কথাই বলছিল, আমি ওর গার্লফ্রেন্ড। এটা শুনে গিয়ংরক তো রীতিমতো শক। সে কি করবে ভেবে না পেয়ে সামনে থাকা স্যুপ দিয়ে জলদি করে গালকুচি করে নেয়। আসলে ইউহান মিজংকে এই অফিসে সুস্থভাবে টিকে থাকার জন্যই এমন একটা উদ্ভট কাজ করে বসলো। তো রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর দেখি মিজং আর গিয়ংরকের সাথে কথা বলতেছে না, আবার মিশতেছেও না। লেজালা কারণ কি সেটা তো বুঝতেই পারতেছেন। মিজং এর চেহারা দেখে মনে হচ্ছে ও রাগে ফুসতেছে। ওদিকে গিয়ংরক বেচারা বারবার করে মিজংকে পেছন থেকে ডাকতেই থাকে। তখন মিজং রেগে মেগে বলেই ফেলে, দেখো আমার জীবনটা এতটা কঠিন করে তুলো না, তুমি তো জাস্ট পার্ট টাইম জব করো, তুমি চাইলেই যখন তখন কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো জব খুঁজে নিতে পারো, কিন্তু আমাকে তো এখানেই কাজ করে খেতে হবে। তাই আমি চাই না সবার সাথে একসাথে বসে খেতে, আমি জীবনে এত জটিলতা চাই না। এটা শুনতেই গিয়ংরক বলে, আই এম সরি। আসলে কাহিনী হলো ইউহানের সাথে গিয়ংরকের সম্পর্ক আছে। এটা শোনার পর থেকেই তো মিজং গিয়ংরকের উপর এভাবে রেগে আগুন হয়ে আছে। তখন গিয়ংরক পরিস্থিতি সামাল দিতে বলে, তুমি কি সত্যি সত্যি ইউহানের কথাগুলো বিশ্বাস করলে নাকি? আমি নিজেই জানি না ও হুট করে এমন কেন করলো, দাঁড়াও কালকে আমি ওকে দেখে নেব। কিন্তু মিজংয়ের রাগ কি এত সহজে কমে? সে আর কোনো কথা না বাড়িয়ে বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করে একটা বাসের ভিতরে উঠে পড়ে। আর গিয়ংরক বেচারা অসহায়ের মতো তাকিয়ে থাকে। সিন কাট হয়ে পরের দিন সকালে আসলে দেখি গিয়ংরক যখন পার্কিং লটে কাজে আসে, তখন সে খেয়াল করে আজকে মিজং কাজে আসেনি। তো মিজং এখানে যে কাজগুলো করতো গিয়ংরক নিজেই একা একা সেই কাজগুলো করতে থাকে, কারণ সে মিজংকে ভীষণ মিস করতেছে। আর মিজং আসেনি বলে আজকে গিয়ংরকের মনটাও অনেক খারাপ। সেদিন দুপুরে ক্যান্টিনে ইউহান যখন গিয়ংরকের সাথে খেতে আসে, তখন গিয়ংরক কালকের ওই ঘটনার পরিণতির জন্য ইউহানের উপর সেই লেভেলের খেপে যায়। তো রাতে কাজ শেষে বাড়ি ফিরেও গিয়ংরক টেনশনে কিছুতেই ঘুমাতে পারছে না। মিজংয়ের আসলে কি হয়েছে সে সেটা বুঝতেই পারছে না, কি এক জ্বালা। এদিকে মিজংয়ের আবার কোনো ফোনও নেই যে গিয়ংরক ওকে কল করে একটু কথা বলবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই টেলিফোন থেকে তার নাম্বারে একটা কল আসে। ফোনে মিজং বলে, আমি এত রাতে তোমাকে ফোন করেছি এটা জানাতে যে কালকে হঠাৎ আমার একটু খুব দরকার পড়ে যাওয়ায় আমি গ্রামের বাসায় চলে এসেছি। এটা শুনে গিয়ংরকের বুকের উপর থেকে যেন বিশাল একটা পাথর নেমে যায়। সে ইমোশনাল হয়ে কেঁদেই ফেলে। মিজং বলে, গিয়ংরক তুমি ঠিক আছো তো? গিয়ংরক বলে, হ্যাঁ আমি এখন ঠিক আছি। এদিকে মিজং গিয়ংরকের অনুভূতিটা বুঝতে পারে, তাই মিজংও নিজেকে আর সামলাতে না পেরে ফোনে গিয়ংরককে বলে ওঠে, গিয়ংরক আমি এক্ষুনি তোমার কাছে আসছি। এই বলেই সে কল কেটে পাগলের মতো সেখান থেকে গিয়ংরকের কাছে ছুটতে শুরু করে। তখন ব্যাকগ্রাউন্ডে গিয়ংরক বলে, মিজং আমার সবসময় মনে হতো আমি সঠিক আর বাকি দুনিয়া ভুল, আবার কখনো এটা মনে হতো দুনিয়া সঠিক কিন্তু আমি ভুল। কিন্তু যখন আমি তোমার সাথে থাকি তো আমার কোনো কিছুই ভুল মনে হয় না, মনে হয় দুনিয়ার সবকিছুই সঠিক। তো গিয়ংরকে একটা জায়গায় অধীর আগ্রহে মিজংয়ের জন্য অপেক্ষা করতেছে। হঠাৎ সে দূর থেকে দেখতে পায় মিজং ছুটে তার কাছে আসতেছে। এই অনুভূতিটা গিয়ংরকের মন ছুঁয়ে যায়। এরপর আজকের এই রাতটা দুজনে অনেক সুন্দর করে কাটায়। তো এইভাবেই গল্প আর মজা করতে করতে ওদের সারাটা রাত পার হয়ে যায় আর সকাল হয়ে আসে। সিন কাট হলে দেখি ওরা দুজনে একটা ট্রেনের ভিতরে বসে আছে। তো অফিসে আসার পর হাজারো কাজের ব্যস্ততার মাঝেও দুজনে যেন সেই একটা অনুভূতিতে থাকে, সুযোগ পেলেই একে অপরের দিকে তাকিয়ে থাকে, সরাসরি না লুকিয়ে। তো এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন ওয়াকি টকিতে কথা বলার সময় গিয়ংরক তার মনের সবটুকু সাহস এক জায়গায় করে মিজংকে বলে ওঠে, মিজং আমার তোমাকে অনেক পছন্দ। হঠাৎ এমন প্রপোজাল শুনে মিজং তো রীতিমতো অবাক হয়ে যায়। সে ঘাবড়ে গিয়ে কি উত্তর দিবে কিছুই বুঝতে পারে না। তবে অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর মিজংও মুচকি হেসে বলে ওঠে, तुम पसंद हो।
মানে কাহিনী হলো ততদিনে পুরো অফিসে এই বিষয়টা ফাঁস হয়ে গেছে যে 17 নম্বর চ্যানেলে ওরা দুজন একে অপরের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে। লে জ্বালা। তো ইউহান যখন এই কাণ্ড জানতে পারে সে তো রাগে ফুসফুস করতে করতে গিয়ংরককে সেই লেভেলের বকা দিতে শুরু করে। শালা গাধা, তোরা এমন কোনো নাম্বার কেন চুজ করলি না যেটা এত সহজে ফাঁস হওয়ার নয়? তো সেই রাতে দুজনে ঠিক করে একে অপরের সাথে একটু কোয়ালিটি টাইম কাটাবে। যেই ভাবা সেই কাজ, সোজা চলে যায় ব্যাডমিন্টন খেলতে। দারুণ একটা সময় কাটে তাদের। তবে মজার ব্যাপার হলো বেচারা গিয়ংরক কিন্তু মিজংয়ের কাছে এই খেলায় হেরেই বসে। এরপর টানা খেলে ক্লান্ত হয়ে দুজনে ওখানে রেস্ট নিতে শুরু করে। সিন কাট হতে দেখি গিয়ংরক নতুন করে একটা ডান্স ক্লাসে ভর্তি হয়েছে। সামনেই তার বড় এক অডিশন। এই অডিশনের জন্য মিজং নিজের হাতে খুব যত্ন করে ওকে একটা সোয়েটার বুনে দেয়। সেই সোয়েটার গায়ে জড়িয়ে গিয়ংরক মহা খুশিতে অডিশন দিতে যায়। আর এদিকে মিজং ওর জন্য মন থেকে প্রে করতে থাকে। তবে আসল ধামাকা হলো এত কিছুর মাঝে ওরা দুজনে কিন্তু এখন অফিসিয়ালি কাপল। একে অপরকে পেয়ে দুজনেই এখন ভীষণ হ্যাপি। এরপরের সিনে দেখি ওরা দুজন মিলে খুব যত্ন করে একটা কেক সাজাচ্ছে। কাহিনী কি? কাহিনী হলো আজ ইউহানের বার্থডে। তাকে সারপ্রাইজ দিতেই কেকটা নিয়ে তারা সোজা হাজির হয় ইউহানের কাছে। এমন মিষ্টি একটা সারপ্রাইজ পেয়ে ইউহান তো মহা খুশি, কিন্তু একটু পরেই তার সেই খুশি উধাও। মনটা হঠাৎ খারাপ হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল ইস, বয়স তো আরেক বছর বেড়ে গেল। আক্ষেপ করে সে বলে, জানিস জীবনে একবার বিয়ে করেছিলাম, কিন্তু ডিভোর্স হয়ে গেছে। সত্যি বলতে তারপর থেকে আর কোনো মেয়েকে আমার সেভাবে ভালো লাগেনি। আরো বলে আমার বয়স এখন 39, ঠিক 1 বছর পরে আমি 40-এ পা দেব। এটা শুনে মিজং তাকে সান্ত্বনা দিয়ে বলে, আরে 40 বছর বয়সটা তো কোনো ব্যাপারই না। এই বয়সেও মানুষ চাইলে জীবনে অনেক কিছু করতে পারে। তুমি খুশি থাকতে চাইলে পৃথিবীর কেউই তোমাকে আটকাতে পারবে না। ঠিক তখনই গিয়ংরকও তার স্বপ্নের কথা শেয়ার করে বলে, জানো আমার ভীষণ ইচ্ছে মিজংয়ের সাথে আইসল্যান্ডে যাওয়ার। সেখানে গিয়ে আমরা দুজন মিলে একসাথে অরোরা দেখব। ওদের এই মিষ্টি স্বপ্নের কথা শুনে ইউহানের মনটাও নিমিষেই ভালো হয়ে যায়। তবে ওই পার্টিতেই গিয়ংরক এমন লেভেলের ড্রিঙ্ক করে বসে যে নিজের পায়ে আর হাঁটতেই পারছিল না। শেষমেশ কি আর করার, বেচারা মিজং আর ইউহান তখন কোনো মতে তাকে ধরে ধরে নিয়ে যায়। এদিকে ইউহান ওদের জানাই আজকের এই সারপ্রাইজে সে ভীষণ খুশি, কিন্তু পরক্ষণে তার মনটা আবার খারাপ হয়ে যায়, কারণ গিয়ংরক এখন ডান্স টিমে যোগ দেওয়াই আগের মতো ওদের আর রোজ দেখা হবে না। এটা ভেবে ইউহানের মুডটা একটু অফ হয়ে যায়। সিন কাট হতে দেখি গিয়ংরক ডান্স টিমে জয়েন করে ফেলেছে। অডিশনে সিলেক্ট হওয়ার পর টিমের সবাই তাকে বেশ পছন্দও করতে শুরু করে। করবে নাই বা কেন? গিয়ংরক তো দেখতে সেই লেভেলের হ্যান্ডসাম আর স্মার্ট। তো গিয়ংরক যখন সবার সামনে নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছিল, ঠিক তখনই ইউহান তাকে ফোন করে বসে। কাজের মাঝে ব্যস্ত থাকায় বাধ্য হয়েই সে ফোনটা কেটে দেয়। কিন্তু এই সামান্য ব্যাপারে ইউহানের মন ভীষণ খারাপ হয়ে যায়। মন খারাপ করে সে তখন তার ছোটবেলার এক স্কুল ফ্রেন্ডকে ফোন লাগায়, কিন্তু কপাল খারাপ, সেও কোনো মতে কথা বলে ফোন কেটে দেয়। হতাশ হয়ে আরেক পুরনো বন্ধুকে কল করলেও সেও ঠিক মতো কথা বলে না। ব্যাস, এসব দেখে ইউহানের মুড এবার পুরোই অফ হয়ে যায়। বেচারা ইউহান তখন সোজা চলে আসে তার রেগুলার খাওয়ার রেস্টুরেন্টে, কারণ এই রেস্টুরেন্টের মালিকের সাথেই সে একটু মন খুলে গল্প করতে পারে। কিন্তু আজ যেন তার ভাগ্যটাই খারাপ। অনেক রাত হয়ে যাওয়ায় মালিকও তাকে চলে যেতে বলে। এমনিতেই মন খারাপ, তারপরে এমন কথায় বেচারা ইউহানের মনটা আরো একদম ভেঙে যায়। তো পরের দিন লিফটে মিজংয়ের সাথে সেই এলভি মেয়েটার দেখা হয়। মেয়েটা তো এখন জানতে পেরেছে যে গিয়ংরক আর এই মিজং রিলেশন করে, তাই মিজংকে পেয়ে ছোট করে অপমান করতে শুরু করে। বাট মিজং এবার সেসবে পাত্তা না দিয়ে উল্টো এলভিকে একটু অপমান করে চলে যায়। সিন কাট হয়ে রাতে ইউহানের বাড়িতে গেলে দেখি সে এক অদ্ভুত অবস্থায় শুয়ে আছে। পরের দিন সকালে অফিসে আসতেই শুরু হয় কানাঘুষা। গত রাতে নাকি ইউহান সুইসাইড করার চেষ্টা করেছে। বিষয়টা নিয়ে কেউ আড়ালে হাসাহাসি করছে, আবার কেউ সত্যি টেনশনে আছে। এরপর গিয়ংরক আর মিজং ছুটে যায় ইউহানকে দেখতে, কিন্তু ইউহানের বেহাল দশা দেখে ফেরার পথে ট্রেনে মিজং অঝরে কাঁদতে শুরু করে। পুরো রাস্তা সে কেবল কেঁদেই যাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, গিয়ংরক ডান্সে ভর্তি হওয়ার পর থেকে সে একটু অন্যরকম হয়ে গেছে। আগে মিজংকে সে যেভাবে বুঝতো এখন আর সেভাবে বুঝতে চায় না বা বোঝে না, তাই তার আচরণও একটু আলাদা হয়েছে। তো এদিকে মিজং এর এমন কান্না করা দেখে গিয়ংরক বিরক্ত হয়ে হঠাৎ চরম রেগে গিয়ে চিৎকার করে ওঠে, কান্না বন্ধ করো। একটা স্টেশনে নামতেই মিজংকে একা ফেলে গিয়ংরক ধুম করে অন্য ট্রেনে উঠে কেটে পড়ে। একটু পরে আবার মেসেজ দেয়, আই এম সরি। পরের দিন অফিসে মিজং চুপচাপ কাজ করার সময় গিয়ংরকের আর একটা মেসেজ আসে, কালকের ঘটনার জন্য আমি রিয়েলি সরি, তোমাকে খুব মিস করছি, আজকে দেখা করবে? এটা দেখে মিজং পুরো থ মেরে যায়। ওদিকে গিয়ংরকের অবস্থা পুরো আলাদা। ডান্স টিমের সাথে সে সেই লেভেলের প্র্যাকটিস করছে। রাত হলে সে সোজা মিজংকে কল করে বলে, চলো কাল আমরা দেখা করি, আর হ্যাঁ কাল আমার ডান্স পার্টনাররাও থাকবে, সবার সাথে তোমার পরিচয় করিয়ে দেবো। ব্যাস, এই কথা শুনতেই মিজং এর বিরাট টেনশন শুরু। তাড়াহুড়ো করে আলমারি ঘেটে সবচেয়ে সুন্দর ড্রেসটা খুঁজতে থাকে, এমনকি মেকআপ অর্ডার
অর্ডার করে নিজেকে সাজাতে বসে যায়। এর আগে মিজং জীবনেও এসব করেনি। গিয়ংরকের বন্ধুদের সামনে নিজেকে একটু সুন্দরভাবে প্রেজেন্ট তো করতেই হবে, কিন্তু এত মেকআপ আর সাজগোজের পরেও আয়নায় নিজেকে দেখে মিজংয়ের মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ তাকে অন্যদের মতো অতটা সুন্দর দেখাচ্ছে না। সিন কাট হতে দেখি মিজং দেখা করার জন্য জায়গায় চলে এসেছে, কিন্তু মিজং যে পাশে দাঁড়িয়ে আছে সেদিকে তাকানোর জন্য গিয়ংরকের কোনো সময়ই নেই। বন্ধুদের সাথে ডান্সের আলাপে সে এতটাই ব্যস্ত যে মিজং সেখানে যেন পুরোই অদৃশ্য। কথা বলতে বলতে ওরা দুম করে ডান্সও শুরু করে দেয়। বেচারি মিজং নিজে ইগনোরেট হলেও গিয়ংরককে এতটা খুশি দেখে মনে মনে সেও খুশি হতে থাকে। পার্টি শেষে মিজং গিয়ংরককে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যায়, কারণ ড্রিঙ্ক করে গিয়ংরক তখন পুরো টাল। রাস্তায় আস্তে আস্তে সে কয়েকবার বমিও করে ভাসিয়েছে। কোনো রকমে তাকে বাড়ির সামনে নিয়ে এসে মিজং একটু অভিমান নিয়েই বলে, কি ব্যাপার, আমাকে ভেতরে ডাকবে না? গিয়ংরক একদম ক্যাজুয়ালি বলে, আসতে চাইলে আসতে পারো, চা খাওয়াতে পারি। এমন দায় সারা কথা শুনলে কি আর কারো মন ভালো থাকে? মিজং বুঝতে পারে গিয়ংরক তাকে মন থেকে ডাকছে না, তাই ভীষণ মন খারাপ করে বলে, ঠিক আছে আমি যাচ্ছি। উত্তরে গিয়ংরক শুধু একটা বাই বলেই মিজংয়ের যাওয়ার আগেই দুম করে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। অন্ত কেমনটা লাগে? তো এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর এর মাঝেই গিয়ংরকের এমন আচরণগুলো দেখতে দেখতে মিজংয়ের অনেকটা খারাপ লাগে এবং তাদের মধ্যে অনেক দূরত্ব চলে আসে। এরপর হঠাৎ একদিন গিয়ংরক সোজা চলে আসে মিজংয়ের বাসায় তার সাথে দেখা করতে, কিন্তু সেখানে এসে এক বয়স্ক মহিলার থেকে জানতে পারে যে মিজং নাকি এখান থেকে চলে গেছে। ব্যাস এই কথাটা শুনে গিয়ংরক মন খারাপ করে একা হতাশা নিয়ে সেখান থেকে ফিরে আসে। সেখান থেকে চলে যাওয়ার পর মিজং গিয়ংরকের উদ্দেশ্যে ইমোশনাল একটা চিঠি লেখে। চিঠিতে সে তার মনের সব জমানো কথা উজাড় করে দেয়। গিয়ংরক, আশা করি তুমি আমাকে ক্ষমা করে দেবে। কোনো গুড বাই না জানিয়েই হুট করে উদাও হয়ে গেলাম। কথাটা আরো আগেই বলা উচিত ছিল, কিন্তু আমার সেই সাহস হয়নি। তবে আমার জন্য তুমি একদম টেনশন করো না। আচ্ছা, ইউহান এখন কেমন আছে? জানো, ইউহানের জীবনের ঘটনাগুলো দেখে একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি। জীবনে যাই ঘটুক না কেন, অতীতের কালো স্মৃতি থেকে বেরিয়ে আসা অতটাও সহজ নয়। ছোটবেলা থেকেই আমি সবার কাছ থেকে কেবল ইগনোরেন্সই পেয়েছি, কেউ কোনোদিন ফিরেও তাকায়নি। তাই নিজেকে সবার কাছ থেকে একদম গুটিয়ে নিয়েছিলাম, কিন্তু হুট করেই তুমি আমার জীবনে এলে আর এসেই পুরো জীবনটাই বদলে দিলে। তুমি আমাকে আমার ওই কালো স্মৃতিগুলো থেকে টেনে বের করেছো। তুমি প্রথমবার বুঝিয়েছো আমার মতো কাউকেও কেউ ভালোবাসতে পারে। তোমার ভালোবাসার কারণেই যে আমি নিজে সবচেয়ে বেশি ঘেন্না করতাম তাকেই ভীষণ ভালোবাসতে শুরু করি। কিন্তু এত খুশির মাঝেও আমার মাথায় সবসময় একটা প্রশ্নই ঘুরতো, আমি তো তোমাকে ডিজার্ভই করি না। তুমি কতটা পারফেক্ট আর আমি একদমই অন্যরকম। সারাক্ষণ আমার মাথায় কেবল তোমার কথাই ঘোরে। সকালে চোখ খুললেই তোমার মুখ, রাতে ঘুমাতে গেলেও সেই তুমি। ঠিক এই জন্যই তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ তোমাকে যদি কোনোদিন হারিয়ে ফেলি আমি কিছুতেই বাঁচতে পারবো না। তাই আমাদের সম্পর্কটা আরো গভীর হওয়ার আগেই এখানেই শেষ হয়ে যাওয়াটা ভালো। শেষে শুধু এটুকুই বলতে চাই, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। নিজের খেয়াল রেখো আর খুব ভালো থেকো। সিন বর্তমানে ফিরে এলে দেখি মিজংয়ের চিঠিটা পড়ে গিয়ংরকের বুকে যেন পাথর চেপে বসেছে। সে যে এতটা দূরে চলে গেছে এটা ভেবে এক আকাশ কষ্ট আর হতাশা নিয়ে গিয়ংরক কেবল তাকেই ভীষণ মিস করতে থাকে। পরের সিনে দেখি গিয়ংরক তার ডান্স টিম থেকে বেরিয়ে এসেছে, কারণ এই ডান্সের জন্যই তো মিজং আজ তার থেকে এত দূরে। কারণ ডান্সের কারণে সে যে কখন বদলে গেছে তা গিয়ংরক নিজেও বুঝতে পারেনি। তাই ডান্স ছেড়ে সে আবারও সেই পার্কিং লটে পার্ট টাইম কাজে জয়েন করে। আগের মতোই কাজ করতে থাকে, কিন্তু কিছুতেই আগের মতো আর মন বসছে না। আগে এখানে কাজ করার সময় মিজং ছিল, কিন্তু এখন তো সে নেই। এসব ভেবে মাঝে মাঝেই গিয়ংরকের এত কষ্ট হয় যে সবার আড়ালে গিয়ে একা একা হাউমাউ করে কাঁদতে থাকে। এরপর একদিন গিয়ংরকের সাথে ইউহানের দেখা হয়। গিয়ংরককে পেয়ে ইউহান রীতিমতো লম্বা জ্ঞান দেওয়া শুরু করে দেয়। জানো, জীবনে কাউকে হারিয়ে ফেললে আমাদের অতটা কষ্ট হয় না। আসলে কষ্টটা হয় যখন তার সাথে কাটানো ভালো সময়গুলোর কথা মনে পড়ে, কারণ তাকে ছাড়া নিজেকে তখন খুব অসহায় লাগে। এই কষ্টের মাঝে আমাদের নিজেদের স্বার্থ লুকিয়ে থাকে বলেই এত মন খারাপ হয়, এত কষ্ট হয়। কিন্তু এসব গিয়ংরকের আরো বিরক্ত লাগতেছে। ইউহান গিয়ংরককে ইচ্ছে মতো বকাবকি করে বলে, সারাক্ষণ এভাবে মুখ বেজার করে ঘুরে বেড়াচ্ছ কেন? যদি সত্যিই মিজংকে নিজের জীবনে এতটা চাও তাহলে তাকে খুঁজে বের করছো না কেন? এভাবে হাত গুটিয়ে বসে থেকে কি লাভ? ছুটে যাও না ওর কাছে। সিন কাট হতেই পরের দিন দেখি এলফি ব্র্যান্ডে কাজ করা সেই মেয়েটি সোজা ডিপার্টমেন্ট ম্যানেজারের কাছে এসেছে। সেই ম্যানেজারের কাছে আবদার করে কোম্পানিতে আগে জব করতো এমন কারো স্পেশালি মিজংয়ের বায়োডাটা একটু দেখা যাবে কিনা। প্রথমে ম্যানেজার রাজি না হলেও
মেয়েটি এতটাই সুন্দরী যে অফিসের সবাই তাকে একটু এক্সট্রা ফেভার করে, তাই এবারও তার ব্যতিক্রম হয় না। দুপুরে গিয়ংরক ক্যান্টিনে বসে লাঞ্চ করতেছে, তখনই এলভি সেখানে আসে। এলভি গিয়ংরককে বলে, দেখো তোমাকে এই হেল্পটা করা আমার একদমই উচিত হচ্ছে না, কিন্তু কি আর করব, এটা আমার স্বভাব। এটুকু বলেই এলভি টেবিলের উপর একটা কাগজ রেখে চলে যায়। গিয়ংরক কাগজটা খুললে দেখে সেখানে মিজংয়ের গ্রামের বাড়ির ঠিকানা লেখা আছে। রাতে দেখি এক আকাশ আবেগ আর কষ্ট নিয়ে গিয়ংরক মিজংয়ের উদ্দেশ্যে একটা চিঠি লিখতে বসেছে। চিঠিতে লেখে, মিজং আমি তোমাকে ভীষণ মিস করছি, বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি একদমই ভালো নেই। শোনো, আগামী 10 তারিখ সন্ধ্যা 7টায় আমি বাস স্টপে তোমার জন্য ওয়েট করব। আর হ্যাঁ, তুমি যদি দেখা করতে নাও চাও অন্তত একটা চিঠি লিখে আমাকে সেটা জানিও। সিন কাট হয়ে চলে আসে মিজংয়ের সেই গ্রামে। চিঠিতে এই বাস স্টপেরই কথা লেখা আছে। গিয়ংরক মিজংয়ের সাথে দেখা করতে ছুটে আসছে, কিন্তু কপাল খারাপ, রাস্তায় গাছ পড়ে যাওয়ায় সামনে প্রচুর জ্যাম। সন্ধ্যা 7টার মধ্যে তাকে পৌঁছাতেই হবে, তাই বাসে বসে থাকলে তো চলবে না। তাই বাস থেকে নেমেই গিয়ংরক পাগলের মতো দৌড়াতে শুরু করে। টানা এতটা পথ দৌড়ে হাঁপাতে হাঁপাতে সে যখন বাস স্টপে পৌঁছায় তখন সে দেখে সেখানে মিজং নেই। হতাশ হয়ে সে এদিক ওদিক তাকাতে থাকে। হঠাৎ খেয়াল করে দূর থেকে কেউ একজন হেঁটে এদিকে আসছে। তাকে মিজং বুঝতে পেরে গিয়ংরক খুশিতে ছুটে যায়। পরের সিনে দেখি দুজনে একটা রেস্টুরেন্টে বসেছে। মিজং বলে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, বাস মিস হয়ে যাবে। গিয়ংরক তখন ইমোশনাল হয়ে বলে, প্লিজ কিছুক্ষণ থেকে যাও না, আমার সাথে ডান্স করবে? এই বলে ভালোবাসার সাথে সে মিজংয়ের দিকে হাত বাড়িয়ে দেয়। এমন রিকোয়েস্ট মিজং কিছুতেই ফেরাতে পারে না। ব্যাস শুরু হয় দুজনের রোমান্টিক একটা কাপল ডান্স। নাচতে নাচতে মুহূর্তেই ওরা যেন চারপাশে সবকিছু ভুলে যায়। হঠাৎ আবেগ সামলাতে না পেরে গিয়ংরক মিজংকে টেনে বুকে জড়িয়ে ধরে। আর এটাই ওদের লাইফে প্রথম এতটা কাছাকাছি আসা। কিন্তু এত কিছুর পরও গিয়ংরকের মনটা হঠাৎ ভীষণ খারাপ হয়ে যায়। কাহিনী কি জানেন? কাহিনী হলো মিজং কিন্তু এখনো গিয়ংরককে অ্যাকসেপ্ট করেনি। তার সাথে থাকার ব্যাপারে সে এখনো কোনো কথাই দেয়নি। সিন কাট হলে দেখি দুজনে বাস স্টপে চলে এসেছে। একটু পরে গিয়ংরকের ফেরার বাস আসে। মিজং মন খারাপ করে বলে, তুমি সাবধানে যেও। গিয়ংরকও বলে, তুমিও নিজের খেয়াল রেখো। এটুকু বলেই গিয়ংরক বাসে উঠে পড়ে। বাসটা ছেড়ে দিতেই মিজংয়ের যেন কষ্টে বুক ফেটে যাচ্ছে। মুহূর্তেই তার চোখে জল চলে আসে। কিন্তু হঠাৎ কিছু দূরে গিয়ে দুম করে বাসটা থেমে যায়। আমরা দেখি বাস থেকে নেমে গিয়ংরক ছুটে মিজংয়ের কাছে আসতেছে। এটা দেখে মিজং তো পুরো থ মেরে যায়। গিয়ংরক তখন চিৎকার করে বলে ওঠে, মিজং আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। আমি চাই আমাদের বাকিটা জীবন এভাবেই একসাথে কাটুক। তুমি চাইলেও আমাকে অনেক দূরে ঠেলে দিতে পারবে না। যাই হয়ে যাক, আমাদের এখন কেউ আলাদা করতে পারবে না। এসব শুনে খুশিতে মিজং পুরো ইমোশনাল হয়ে পড়ে। আসলে সে কখনো কল্পনাই করতে পারেনি যে কেউ তাকে এতটা ভালোবাসতে পারে। ছোটবেলা থেকে খারাপ দেখতে বলে সবাই তাকে শুধু অপমান আর ইগনোরই করেছে। আর আজ একটা ছেলে তাকে এতটা পাগলের মতো ভালোবাসছে, এটা তার কাছে একদম স্বপ্নের মতো লাগতেছে। গিয়ংরক বলে, চলো আমরা মুভি দেখতে যাব, আর এবার তোমার পছন্দের মুভিটাই দেখবো। মিজং সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ সে এতক্ষণে খুব ভালো করেই বুঝে গেছে সে গিয়ংরককে সত্যিই অনেক ভালোবাসে আর এই ছেলেটাও তাকে পাগলের মতো ভালোবাসে। গিয়ংরক ইমোশনাল হয়ে বলে, প্রমিস করো আমাকে ছেড়ে আর কখনো কোথাও যাবে না। তুমি যদি কখনো আমাকে ছেড়ে যাও আমি এভাবেই সারা রাত দাঁড়িয়ে থাকবো আর হাইপোথার্মিয়াতে মরে যাব। এই কথা বলেই সে মিজংকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে আর কিস করে। গিয়ংরক বুঝিয়ে দেয় সে মিজংকে ঠিক কতটা ভালোবাসে। এমনিতে তো সবাই গিয়ংরককে অনেক পছন্দ করে, কিন্তু সে ভালোবাসে কেবল এই একটা মানুষকেই। সিন কাট করে ইউহানের কাছে আসলে দেখি সে এখন রীতিমতো একজন রাইটার, আর এই সুবাদেই একটা রেডিও চ্যানেলে সেই স্পেশাল গেস্ট হিসেবে ইনভাইট পেয়েছে। সেখানে লাইভে গিয়ে ইউহান সুন্দর একটা লাভ স্টোরি শোনাই। কার স্টোরি জানেন? আমাদের গিয়ং আর মিজং এর। আর দর্শকরাও এই স্টোরিটা অসম্ভব পছন্দ করে। অন্যদিকে দেখি গিয়ংরক আর মিজং এখন একদম নিজেদের স্বপ্নের জীবন কাটাচ্ছে। ছোটবেলা থেকেই গিয়ংরকের বিশাল ইচ্ছা ছিল অরোরা দেখার। নিজের ভালোবাসার মানুষ মিজংকে সাথে নিয়ে সে ঠিকই তার সেই স্বপ্ন পূরণ করেছে। রাতের আকাশে দুজনে মিলে উপভোগ করে অসাধারণ সেই অরোরা। তবে ভাবছেন শুধু এক রাতের জন্য? একদমই না। শুধু ফিনল্যান্ডেই নয়, ওরা এখন সারা পৃথিবীর বিভিন্ন দেশে এভাবেই ঘুরে বেড়ায়। এটাই তো ছিল গিয়ংরকের অনেক দিনের ইচ্ছে। এখন থেকে দুজনে আর কখনো আলাদা হয় না, সবকিছু একসাথে করে এবং একসাথেই থাকে। আর এভাবেই ভালোবাসার শক্ত বন্ধনে দুজন সারাটা জীবন একসাথে থাকার প্রমিস করে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি করে নিন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।